হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। কিন্তু মেয়েটা কেমন নিজেকে আড়াল করে নিয়েছে হঠাৎ। প্রত্যেকবার ফোন দিলে কৃষ্ণেন্দুর গলা শুনে ফোন কেটে দিয়েছে নিজে থেকেই। কোনো মেলের কোনো উত্তর দেয়নি কোনো। কৃষ্ণেন্দু এইসব দেখে মাঝে মাঝে জিনিয়ার উপর অভিমান হয়েছে। এত কিসের রাগ যে এইভাবে দূরে সরে গেল। একবার কি ফোনে অন্তত একটা শব্দ বলা যায় না? জিনিয়া তো নিজেও জিজ্ঞাসা করতে পারে কৃষ্ণেন্দু কেমন আছে, এত দূরে দেশে একা একা কিভাবে থাকছে। নাকি ওইটুকুই মনে হয় না এখন? এসব এলোমেলো ভাবনায় ভিড়ে কোনোভাবে ৩টে বছর পার করেছিল কৃষ্ণেন্দু। অপেক্ষা করেছিল শুধু এই চাকরিটা ছাড়ার। আর এই কোম্পানিতে কাজের এত চাপ যে কোনোভাবেই ৭ দিনের ছুটি ম্যানেজ করে দেশে ফিরতে পারেনি। তাই শুধু অপেক্ষা করেছে এই ৩টে বছর শেষ হওয়ার। কিন্তু এই ৩ বছরে জিনিয়া নিজের জন্য একটা চাকরি জোগাড় করে ফেলেছে অবশেষে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। জিনিয়া এরপর আর অপেক্ষা করেনি। কলকাতায় একটা একতলা বাড়ি ভাড়া করে মাকে নিয়ে বেরিয়ে এসেছে বাড়ির থেকে। যদিও ওই বাড়িতে অভিষেকবাবু খুব খারাপ লেগেছিল এতে। জিনিয়া তো নিজের মেয়ের মতন। সেই বাড়ি ছেড়ে চলে গেল, কথাটা কৃষ্ণেন্দুকে ফোনে বলেছিলেন উনি। কৃষ্ণেন্দুও সবটা শুনে কেমন চুপ করে গিয়েছিল। হঠাৎ মনে হয়েছিল ওর জন্য কি জিনিয়া বাড়ি ছাড়লো? সেদিনে সেই রিজেকশনের পর জিনিয়া কি আর কখনো কৃষ্ণেন্দুর মুখোমুখি হতে চায় না? তাই কি বাড়ি ছেড়ে চলে গেল? যাই হোক, এইসব ভাবনার মাঝেই আরও একটা বছর পেরিয়েছে। কৃষ্ণেন্দু ৩ বছরের চাকরির মেয়াদ শেষ হয়েছিল। আর একদিনও অপেক্ষা না করে কৃষ্ণেন্দু এরপর টিকিট কেটেছিল কলকাতার। এতদিনের অপেক্ষার শেষে এবার ফেরার পালা। কিন্তু ফেরার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল যেন। কৃষ্ণেন্দু আনমনেই খুঁজে বেড়াচ্ছিল সেই চেনা হাসি, এলোমেলো বকবক করা মেয়েটাকে, জিনিয়াকে। তাই সেদিন অকারণেই ও গিয়েছিল জিনিয়াদের ঘরে, যেটা এখন এই বাড়িতে বন্ধই থাকে। এই শূন্য ঘরটাকে দেখে পুরনো অনেক কথা মনে পড়েছিল ওর। সেই জিনিয়ার এলোমেলো কথা, স্কুল ফিরে অনেক সময় বই খাতা নিয়ে কৃষ্ণেন্দুর কাছে হাজির হয়ে যাওয়া, সারাদিনের ছোটাছুটি মুহূর্ত, ভালো লাগাগুলোকে একসাথে ভাগ করে নেওয়া, সবই মনে হচ্ছিল ভীষণ। আর কেমন খালি লাগছিল সব কিছু। মনে হচ্ছিল যেভাবেই হোক আবার জিনিয়ার সামনে গিয়ে দাঁড়াতে হবে, নতুন করে গল্পটা শুরু করতে হবে। সেদিন এই চিন্তার মাঝেই কৃষ্ণেন্দু বাবার কাছে গিয়ে জিনিয়াদের ভাড়া বাড়ির অ্যাড্রেসটা জেনেছিল। অভিষেকবাবু মাঝে মাঝেই যায় ওইখানে দুজনের খোঁজ খবর নিতে। কিন্তু কৃষ্ণেন্দু এই অ্যাড্রেসটা পেয়ে মুখে একটা হাসি চলে এসেছিল যেন। অবশেষে একটা সেতু পাওয়া গেছে, যেটা পার করলে জিনিয়ার কাছে পৌঁছানো যাবে। কথাটা ভেবেই সারা রাত ঠিকমতো ঘুমাতে পারেনি ও। পরের দিনই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গিয়েছিল ওই নতুন ঠিকানার উদ্দেশ্যে। দিনটা ছিল রবিবার, জিনিয়ার অফিস ছুটি। তাই সকাল সকাল মাকে রান্নায় হেল্প করছিল। সেই সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। জিনিয়া সেই মুহূর্তে নিজেই গিয়েছিল দরজা খুলতে। তবে দরজা খুলে কেমন থমকে গিয়েছিল যেন। কৃষ্ণেন্দু এখানে! ঠিক যেন বিশ্বাস করতে পারছিল না ছেলেটাকে সামনে দেখে। সেই সময় নন্দিনী পাশ থেকে এসে আনমনে যখন কৃষ্ণেন্দুকে দেখেছিল, ও নিজেও খুব অবাক হয়ে গিয়েছিল হঠাৎ। নিজের মনে বলে উঠেছিল কেমন। কৃষ্ণেন্দু, তুমি? কৃষ্ণেন্দু সেই সময় আলতো হেসে বলেছিল, ভেতরে আসতে পারি কাকিমা? এই কথায় জিনিয়া ঠিক কোনো উত্তর না দিলেও নন্দিনী পাশ থেকে একটু সময় নিয়েই বলেছিল, তবে এরপর জিনিয়া কেমন যেন চুপ করেছিল কৃষ্ণেন্দুর সামনে। এতদিন বাদে এই ছেলেটার সাথে আর কোনো কথা নেই ওর। সেদিনের অপমানটা আজও ভোলেনি আসলে জিনিয়া। তাই একটা শব্দও আসছিল না ঠিক। তবে কৃষ্ণেন্দু ভেতরে এসে নিচে থেকেই বলে উঠেছিল, কেমন আছো তোমরা? অনেক দিনই তো কোনো যোগাযোগ নেই, তাই কলকাতায় ফিরে বাবার কাছ থেকে ঠিকানা নিয়ে এলাম এখানে। কথাগুলো শুনে জিনিয়া কিছু না বললেও নন্দিনী আলতো হেসে বলল,
আমরা ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? এই কথায় কৃষ্ণেন্দুর সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ, ভালো আছি। আমি তো এরপর কলকাতাতেই সেটেল করব। ওখানকার চাকরিটা ছেড়ে চলে এসেছি। এখানে কাল থেকেই নতুন অফিসে জয়েনিং। শেষ কথাটা কৃষ্ণেন্দুর জিনিয়ার দিকে তাকিয়ে বলল। জিনিয়া এটা শুনে কিছুটা মেলাতে পারল না ঠিক। কৃষ্ণেন্দু আগে তো বাইরে সেটেল হতে চাইতো, তাহলে হঠাৎ চাকরি ছেড়ে এখানে কেন? তবে কথাটা মনে হতেই ভাবনাগুলোকে থামিয়ে দিল জিনিয়া। কৃষ্ণেন্দু এখানেই থাক বা বিদেশে, তাতে জিনিয়ার কি? তবে কৃষ্ণেন্দু এবার সোজাসুজি জিনিয়াকে বলেই উঠল, তুই নতুন চাকরি পেয়েছিস শুনলাম। অল দ্য বেস্ট। এই কথায় জিনিয়া অল্প কথায় উত্তর দিল, থ্যাংক ইউ। তবে সেদিন কৃষ্ণেন্দুকে এড়িয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ বাদে জিনিয়ার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল কিছু কাজ নিয়ে। আসলে এই ছেলেটার সাথে যত কম মুখোমুখি হওয়া যায় ততই ভালো। কিন্তু কৃষ্ণেন্দু বুঝেছিল এই 3 বছরে অনেকটা ফাঁক তৈরি হয়ে গিয়েছে দুজনের মধ্যে। তাই হয়তো কোনো কথা বলল না আজ জিনিয়া। তবে জিনিয়া সেদিন বাড়ি ফিরে দেখেছিল দুটো গিফট বক্স। তারপর মায়ের মুখে শুনেছিল কৃষ্ণেন্দু দিয়ে গেছে ওগুলো, নিউ ইয়র্ক থেকে এনেছে ওদের জন্য। জিনিয়া এটা শুনে কোনো উত্তর করল না আর। গিফটগুলো না দেখেই ঘরে চলে গিয়েছিল নিজের। সেই মুহূর্তে মা এসেছিল ওর কাছে। আজ নন্দিনী অনেকদিন বাদে জিনিয়াকে জিজ্ঞেস করে উঠল, তুই ঠিক আছিস তো? কৃষ্ণেন্দুর জন্য কি তোর মনে এখনো? না। কথাটা শেষ হতে না দিয়েই জিনিয়া বলে উঠল কিছুটা কঠিন, প্লিজ মা, ওটা আমার একটা ভুল ছিল, বেহিশেবি হয়ে ভাবা ভুল, যার শাস্তি তোমাকেও পেতে হয়েছে। কিন্তু সেদিনের সেই অপমানটা আমি আজও ভুলিনি, আর কোনোদিন ভুলবও না। আর ওই একই ভুল আমি কোনোদিনও আর দ্বিতীয়বার করব না। কথাগুলো খুব জোর গলায় বলেছিল জিনিয়া। তারপর ঘরটা খালি করে চলে গিয়েছিল। তবে সেদিনও বোঝেনি জীবন আবার অদ্ভুতভাবে ওকে ওই ছেলেটার মুখোমুখি এনে দাঁড় করাবে, না চাইতেও। আসলে পরের দিন অফিসে একটা অন্যরকম দিন ছিল। একজন নতুন প্রেজেন্ট ম্যানেজার জয়েন করবে, সেই নিয়ে সবাই টুকটাক নার্ভাস ছিল। জিনিয়াও সেই একই চিন্তা নিয়ে অফিসে এসেছিল। তবে সেদিন যখন সেই নতুন প্রজেক্ট ম্যানেজারের মুখোমুখি হয়েছিল, ও কেমন যেন আকাশ থেকে পড়েছিল এই মুহূর্তে। কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু এই অফিসে? কথাটা ভাবতেই কেমন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল জিনিয়া। কিন্তু কৃষ্ণেন্দু জিনিয়াকে দেখে আলতো হেসে কিছু না বলেই কেবিনে চলে গিয়েছিল নিজের। তবে এরপর জিনিয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল কেমন। তার মানে এবার রোজ কৃষ্ণেন্দুর মুখোমুখি হতে হবে, একই অফিসে কাজ করতে হবে, ভেবেই কেমন অস্বস্তি হচ্ছিল ওর। মনটা এলোমেলো হয়ে যাচ্ছিল কেমন যেন হঠাৎ। তবে এরপর জিনিয়া কিছু ডেটা চেক করতে কৃষ্ণেন্দুর কেবিনে গিয়েছিল একা। সেই মুহূর্তে কৃষ্ণেন্দু এবার সোজাসুজি জিজ্ঞেস করেইছিল, তোর কি আমার সাথে কথা বলা বারণ? কথাটা জিনিয়া ঠিক বুঝতে না পেরে বলেছিল, মানে? এই প্রশ্নে কৃষ্ণেন্দু এবার সহজ ভাষায় বলেছিল, এতদিন ফোন করতাম তখন কথা বলতিস না, মেলে রিপ্লাই দিতিস না। আর কাল থেকে সামনাসামনি দেখা হচ্ছে, তাও একবারও জিজ্ঞাসা করলি না আমি কেমন আছি। তাই বলছি, কথা বলা বারণ কি আমার সাথে?